চলুন আজ এমন এক রাজ্যের গভীরে যাওয়া যাক যার নামটা কিন্তু আমাদের সবারই চেনা বাংলা শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা কথা বলছি প্রাচীন বঙ্গরাজ্য নিয়ে। আচ্ছা, বাংলা বা বেঙ্গল এই শব্দগুলো তো আমরা রোজই ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে ঠিক কোথা থেকে এলো এই নামটা? এটা কিন্তু শুধু একটা জায়গার নাম না, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল প্রায় ভুলে যাওয়া রাজ্যের গল্প। আর সেই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে গঙ্গা বদ্বীপের গভীরে। সেখানে ছিল এক রাজ্য, নাবিক আর দুর্ধর্ষ যোদ্ধাদের রাজ্য। তাদের গল্পে আজকের বাংলার নামের উৎস। তো এই বঙ্গরাজ্যটা ঠিক কী ছিল? সহজ কথায় এটা ছিল ভারতীয় উপমহাদেশের একটা প্রাচীন আর খুব প্রভাবশালী এলাকা, একেবারে গঙ্গা বদ্বীপের কেন্দ্রবিন্দুতে। আর এই রাজ্যের নাম থেকেই কিন্তু আমাদের আজকের বাংলা নামের জন্ম। চলুন তাহলে প্রথমেই দেখি কিভাবে এই প্রাচীন বঙ্গ নামটা সময়ের সাথে সাথে বদলে আমাদের আজকের বাংলা নামে পরিণত হলো। ব্যাপারটা কিন্তু আজকের নয়। বঙ্গরাজ্যের শুরুটা হয়েছিল সেই লৌহযুগে, ভাবা যায় প্রায় খ্রিস্টপূর্ব 1100 অব্দে। আর তাদের প্রভাব টিকেছিল নন্দ সাম্রাজ্যের সময় পর্যন্ত। এই বিশাল সময়কালের মধ্যেই কিন্তু ঘটেছিল প্রিন্স বিজয়ের সেই কিংবদন্তিতুল্য সমুদ্রযাত্রার মতো ঘটনা। এই নামটা যেভাবে বদলেছে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শুরুটা হয়েছিল বঙ্গ দিয়ে, তারপর চোলদের মতো শাসকরা যখন এলেন তারা একে বলতে শুরু করলেন বঙ্গাল। মুসলিম শাসনের সময় এটা হয়ে গেল বাঙ্গালা, আর সেখান থেকেই তো আজকের বেঙ্গল আর আমাদের প্রাণের বাংলা শব্দটার জন্ম। কি অসাধারণ একটা জার্নি, তাই না? আচ্ছা, নামটা জানা গেল, কিন্তু এই রাজ্যটা এতটা প্রভাবশালী হলো কিভাবে, বিশেষ করে বদ্বীপের মতো এমন একটা চ্যালেঞ্জিং জায়গায়? তাদের শক্তির উৎসটা ঠিক কী ছিল? আসলে বঙ্গরাজ্যের আসল শক্তিটাই ছিল এর লোকেশন। একদিকে পদ্মা মেঘনা, অন্যদিকে ভাগীরথী হুগলি। এই দুই নদীর সিস্টেমের ঠিক মাঝখানে উর্বর বদ্বীপটা ছিল তাদের রাজত্বের কেন্দ্র। ভাবুন, সেই যুগে নদী আর সমুদ্রই ছিল লাইফলাইন, আর বঙ্গরাজ্য এই দুটোকেই দারুণভাবে কাজে লাগিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, শুধু ভালো একটা জায়গায় থাকলেই কি এত শক্তিশালী হওয়া যায়? না, এর পেছনে কিন্তু আরও একটা বড় কারণ ছিল। চলুন দেখি সেই আসল কারণটা কি। আর সেই কারণটা হলো তাদের নৌশক্তি। বঙ্গরাজ্যের ছিল এক অপ্রতিরোধ্য নেভি। এই নৌবহর দিয়ে তারা শুধু বদ্বীপের ছোট বড় দ্বীপগুলোই শাসন করত না, বরং দরকার পড়লে বহু দূরেও অভিযান চালাত। আর এটা কিন্তু কোনো গল্প কথা নয়। প্রাচীন ভারতীয় নথিপত্রে বঙ্গকে সরাসরি নাবিকদের হাব বা কেন্দ্র বলা হয়েছে। এমনকি মহাকবি কালিদাসের লেখাতেও তাদের নৌশক্তির বর্ণনা পাওয়া যায়। বুঝতেই পারছেন তাদের খ্যাতি কতটা ছড়িয়ে পড়েছিল। শুধু কি লেখা, এর নক্কর প্রমাণও কিন্তু পাওয়া গেছে। যেমন পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়ে মাটি খুঁড়ে একটা টেরাকোটার শিলমোহর পাওয়া গেছে, যাতে কিনা একটা জাহাজের ছবি আছে। এটা সরাসরি প্রমাণ করে যে তারা কতটা দক্ষ ছিল সমুদ্রে। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এদের রাজধানী ঠিক কোথায় ছিল? এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা ভিন্ন মত আছে। কিছু তথ্য বলছে আজকের কোটালীপাড়া ছিল তাদের একটা প্রশাসনিক কেন্দ্র। আবার প্রাচীন জৈন পুঁথিগুলোতে বলা হয়েছে যে বিখ্যাত বন্দরনগরী তাম্রলিপ্তই ছিল বঙ্গের রাজধানী। ইতিহাস তো এভাবেই নানা রকম সূত্র মিলিয়ে তৈরি হয়, তাই না? এবার আসা যাক বঙ্গরাজ্যের সবচেয়ে বিখ্যাত আর রোমাঞ্চকর গল্পে। এটা প্রিন্স বিজয়ের গল্প, এক নির্বাসিত রাজকুমারের অবিশ্বাস্য সমুদ্রযাত্রার কাহিনী, যা কিনা একটা নতুন জাতির জন্ম দিয়েছিল। গল্পটা কিন্তু সিনেমার মতো। প্রিন্স বিজয়কে তার কিছু খারাপ কাজের জন্য রাজ্য থেকে বের করে দেওয়া হয়। মাঝ সমুদ্রে ঝড়ে তার নৌবহর ছিন্নভিন্ন হয়ে যায়, কিন্তু সব বাধা পেরিয়ে তিনি ঠিকই লঙ্কাদ্বীপে গিয়ে পৌঁছান এবং সেখানে প্রতিষ্ঠা করেন তাম্রপর্ণী রাজ্য। আর এই রাজ্যই কিন্তু আজকে শ্রীলঙ্কার ইতিহাসের গোড়াপত্তন করেছিল। 500 বছর, ভাবুন একবার। প্রিন্স বিজয়ের প্রতিষ্ঠিত রাজবংশ শ্রীলঙ্কায় প্রায় 5 শতাব্দী ধরে রাজত্ব করেছিল। বঙ্গ থেকে বিতাড়িত এক রাজকুমারের যাত্রা যে একটা গোটা দেশের ইতিহাসের ভিত্তি হতে পারে, এটা সত্যিই অবিশ্বাস্য। আর এই গল্পটা যে শুধু মুখে মুখে ফেরে তা কিন্তু নয়। ভারতের বিখ্যাত অজন্তা গুহার ভেতরে একটা মিউরাল বা দেয়ালচিত্রে প্রিন্স বিজয়ের রাজ্যাভিষেকের দৃশ্য আঁকা আছে। ইতিহাস আর কিংবদন্তি এখানে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। বঙ্গরাজ্যের কথা শুধু ইতিহাসের পাতায় বা গুহার দেয়ালেই নেই, আমাদের মহান মহাকাব্য মহাভারতেও এর জোরালো উপস্থিতি রয়েছে। চলুন দেখি সেই মহাকাব্যে তাদের ভূমিকাটা ঠিক কেমন ছিল।
মহাভারতে কিন্তু বঙ্গকে বেশ গুরুত্বপূর্ণ একটা শক্তি হিসেবে দেখানো হয়েছে। যেমন কুরুক্ষেত্র যুদ্ধে তারা ছিল কৌরবদের পক্ষে, আর তাদের সবচেয়ে বড় শক্তি ছিল বিশাল হস্তিবাহিনী, মানে যুদ্ধ হাতির দল, যা সেই সময়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত। কর্ণ, কৃষ্ণ, অর্জুনের মতো মহাবীরদের সাথে তাদের লড়াইয়ের কথা উল্লেখ থাকাটাই প্রমাণ করে যে বঙ্গ কোনো সাধারণ রাজ্য ছিল না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বঙ্গের সাথে সেই সময়ের অনেক বড় বড় শাসকের নাম জড়িয়ে আছে, যেমন কর্ণ, পৌণ্ড্রক বাসুদেব, এমনকি প্রাগজ্যোতিষের রাজা ভগদত্ত। এরা সবাই কোনো না কোনোভাবে বঙ্গের সাথে যুক্ত ছিলেন। এতেই বোঝা যায় স্ট্র্যাটেজিক দিক থেকে বঙ্গরাজ্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো এতক্ষণ আমরা ঘুরলাম ইতিহাসের পাতায়। এবার চলুন ফিরে আসি বর্তমানে। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও বঙ্গরাজ্যের সেই উত্তরাধিকার আজও কিভাবে আমাদের জীবনে রয়ে গেছে সেটাই এখন দেখব। বঙ্গের রেখে যাওয়া উত্তরাধিকার কিন্তু বিশাল। প্রথমত, আমাদের বাংলা নামটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয়ত, শ্রীলঙ্কার সিংহলী জাতির যে মূল গল্প, তার সাথেও এই রাজ্যের নামটা জড়িয়ে আছে। এমনকি তাদের প্রভাব এতটাই ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম পর্যন্ত তাদের বসতি স্থাপনের প্রমাণ পাওয়া যায়। আর ভাববেন না যে গল্পটা এখানেই শেষ। চন্দ্রকেতু গড়, তাম্রলিপ্ত বা উয়ারি বটেশ্বরের মতো প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোতে আজও খনন কাজ চলছে, আর মাটি খুঁড়তে গিয়ে প্রতিনিয়ত এই প্রাচীন রাজ্যের নতুন নতুন রহস্য আমাদের সামনে আসছে। ইতিহাস যেন এখনও কথা বলছে। তাহলে সব শেষে একটা প্রশ্ন মাথায় আসেই, তাই না? আমরা প্রতিদিন যে কত সাধারণ নাম বা শব্দ ব্যবহার করি, তার আড়ালে হয়তো এরকম আরও কত অসাধারণ ইতিহাস লুকিয়ে আছে যা শুধু আবিষ্কারের অপেক্ষায়। ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে। Thanks for watching, and if you liked this video then please hit the like button.